ফিল্মটি শুরু হয় একটি ইন্টারভিউ দিয়ে, যেখানে আমরা পরিচিত হই এড অ্যান্ডারসনের সাথে। তিনি একজন চলচ্চিত্র নির্মাতা এবং অ্যান্ডারসন পরিবারের সদস্য। তার কাছে রয়েছে ১৯২০ সালের একটি খুবই বিরল নীরব হরর ফিল্ম। এই ফিল্মটি তৈরি করেছিলেন তার প্রপিতামহ, এবং এটি ফিলিপিনের প্রথম নীরব হরর চলচ্চিত্র হিসেবে বিবেচিত। অনেকদিন ধরে মানুষ বিশ্বাস করত যে এই ফিল্মটি যুদ্ধের সময় হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন এটি খুঁজে পাওয়া গেছে। যদিও কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য এখনও অনুপস্থিত। কেউ জানে না সেই দৃশ্যগুলো আদৌ শ্যুট করা হয়নি, সেন্সর করা হয়েছে, নাকি ধ্বংস হয়ে গেছে। ইন্টারভিউতে এড বলেন, এই ফিল্মটি কোনো সৃজনশীল প্রজেক্ট নয়, বরং এটি তার দাদার ফিলিপিনো লোককাহিনীর সঙ্গে একটি সংযোগ মাত্র। ইন্টারভিউ চলাকালীন আমরা আরও জানতে পারি যে ফিল্মটির ইতিহাস শুধু এড যা বলছেন তাতেই সীমাবদ্ধ নয়। শুটিংয়ের সময় তার প্রপিতামহকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করেছিলেন ফিল্মের প্রধান অভিনেত্রী। তবে সেই অভিযোগের আসল সত্য আজও অজানা। এরপর এড বিষয় পরিবর্তন করে বলেন, আমরা যে ফিল্মটি রিস্টোর করছি সেটি বহু বছর ধরে তৈরি হচ্ছে। আমার খুব ভালো বন্ধু এবং ফিল্ম মেকার রিয়েল আমাকে এতে সাহায্য করছে। আমরা একসাথে হারিয়ে যাওয়া ফুটেজ খুঁজছি। যত তাড়াতাড়ি আমরা তা পেয়ে যাব, আমরা ফিল্মটি প্রকাশ করব। এরপর ইন্টারভিউ শেষ হয় এবং এড বাড়িতে ফিরে ঘুমাতে যান। আমরা একই বাড়িতে তার ছেলে সিরালকেও দেখতে পাই। হঠাৎ এক রাতে সিরাল একটি শব্দে ঘুম থেকে জেগে ওঠে। সেই শব্দ এবং কিছু কণ্ঠস্বর শুনে সে বাইরে ছুটে যায়। সেখানে যা সে দেখে তা তাকে স্তব্ধ করে দেয়। বলা ভালো, ভয়ে জমে যায়। সেখানে ছিল এক ভয়ঙ্কর সত্তা, একটি ভূত, যাকে আমরা দেখতে পাই না। এরপর দৃশ্যটি কেটে যায়। সেদিন ঠিক কী ঘটেছিল তা অজানাই থেকে যায়। এরপর অনেক বছর কেটে যায়। বর্তমান সময়ে আমরা দেখি ছোটবেলার সেই শিরাল এখন বড় হয়ে গেছে, কিন্তু সে আর তার পরিবারের ঐতিহ্য ধরে রাখেনি। সে আর ফিল্ম তৈরি করে না। সে এখন শুধু একজন সাধারণ বিজ্ঞাপনের এডিটর। তার বাবা অ্যাড অ্যান্ডারসন কয়েকদিন আগেই মারা গেছেন। এই অবস্থাতেও শিরাল একটি কমার্শিয়াল এডিট করছে, কিন্তু তার মানসিক অবস্থা খুবই অস্থির। তার কাজের সিস্টেম বারবার ক্র্যাশ পড়ছে, ফলে সে আরও ক্লান্ত হয়ে পড়ছে। ডেডলাইন খুব কাছাকাছি, তাই সে কাজ থামাতেও পারছে না। রাত হয়ে যায়। কাজ করতে করতে তার চোখ ভারী হয়ে আসে, আর ঠিক তখনই সে দেখে স্ক্রিনের পেছনে একটি ভয়ঙ্কর ছায়া। ভয়ে সে চোখ মুছে আবার তাকায়। তারপর বুঝতে পারে সেটা তার মেয়ে রিয়া, যে তাকে ভয় পাইয়ে দিয়েছিল। মেয়েকে দেখে ক্লান্ত শিরাল কিছুটা স্বস্তি পায়। এরপর সে রিয়াকে বলে যেন সে জুনিয়র এডিটর জেফের সাহায্যে কমার্শিয়ালটি শেষ করে। রিয়া এই সুযোগ পেয়ে খুব খুশি হয়। ঠিক তখনই শিরালের চোখে পড়ে একটি বাক্স। রিয়া জানায় এই বাক্সটি দাদু অ্যাড তার জন্য রেখে গেছেন। শিরাল অবাক হয়ে যায়। তার বাবা তাকে কিছুই দিয়ে যাননি, এটাই সে ভাবছিল। কিন্তু রিয়া তাকে বোঝায় বাক্সে স্পষ্টভাবে তার নাম লেখা আছে। সে বাক্সটি খুলে ভিতরে ছিল একটি ফিল্ম রিল। রিয়া জিজ্ঞেস করে, এটা কি সেই ফিল্ম যেটা দাদু রিস্টোর করছিলেন? শিরাল বলে, হ্যাঁ, কিন্তু আমি এর সাথে কিছুই করতে পারবো না। রিয়া তাকে উৎসাহ দেয়, এটা একটা বিশাল সুযোগ। ইতিহাস এখন তোমার হাতে। ফিলিপাইনের প্রথম নীরব হরর ফিল্ম। তুমি চাইলে এটা রিলিজ করে অনেক টাকা কামাতে পারো, না হলে অন্তত ইউটিউবে আপলোড করতে পারো। কিন্তু শিরাল সন্দেহে থাকে। তার বাবা আদৌ ফিল্মটি শেষ করেছিলেন কিনা সে জানেন না। রিয়ার এই কথায় হতাশ হয়ে সে সেখান থেকে চলে যায়। এরপর শিরাল তার ইনবক্স চেক করে সে দেখে তার বাবার কাছ থেকে মৃত্যুর আগে বেশ কয়েকটি ইমেল এসেছে। শেষ ইমেলটিতে লেখা, আমি দুঃখিত, সব শেষ, বিদায়। সেই ইমেলে তার বাবা ক্ষমা চেয়েছেন এবং লিখেছেন যে এই রিল এখন সিরালের। এই বার্তাটি পড়ে সিরাল আরও অস্থির হয়ে পড়ে। সে অনলাইনে তার বাবার মৃত্যুর ব্যাপারে খোঁজ শুরু করে। সেখানে সে তার বাবার মৃতদেহের কিছু ছবি দেখতে পায়, যেখানে একটি রেকর্ডিংয়ের কথাও উল্লেখ ছিল, কিন্তু সেটি একই ফিল্ম কিনা তা সে নিশ্চিত নয়। এরপর সে তার বাবার বন্ধু রুয়েলের একটি ইন্টারভিউ শোনে। সেখানে রুয়েল বলেন, এডের শেষ প্রজেক্টটা যেন একটা মিথের মতো, ১৯২০ সালের একটি হারিয়ে যাওয়া নীরব ফিল্ম। অনেকেই বিশ্বাস করে না, কিন্তু এটা সত্যি। এই ফিল্মটি আসলেই আছে। আমরা বেশিরভাগ রিল খুঁজে পেয়েছি, কিন্তু অ্যাড মারা যাওয়ার পরও এটি অসম্পূর্ণই রয়ে গেছে। এসব জানার পর সিরাল আবার সেই রিলটি হাতে নেয়। সে কিছু একটা ভাবছিল, ঠিক তখনই হঠাৎ সে ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। সেই একই সত্তা যার উপর ফিল্মটি তৈরি। এবার সে শুধু শব্দই নয়, তার ছায়াও দেখতে পায়। ভয়ে সে কেঁপে ওঠে, কিন্তু পরে বুঝতে পারে ওটা আসলে রিয়া এবং জেফ। নিজেকে সামলে নিয়ে সে রিয়াকে বলে,
স্টোর রুমের চাবিটা গার্ডের কাছ থেকে নিয়ে আসো। এবার আমরা এই রিলের উপর কাজ করব। এ কথা শুনে রিয়ার চোখ আনন্দে ঝলমল করে ওঠে। স্টুডিওতে ঢোকার পর সিরাল রিয়াকে বলে, এই জায়গায় নীরব চলচ্চিত্রের সময়কার সমস্ত যন্ত্রপাতি থেকে শুরু করে আধুনিক সরঞ্জাম পর্যন্ত সব কিছু সংরক্ষিত আছে। তারা একটি পুরনো ফিল্ম এডিটিং মেশিন বের করে, যেটির সাহায্যে তারা কাজ শুরু করতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে লাইট ঝিমঝিম করতে থাকে। তবে তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না। সবকিছু লক্ষ্য করে রিয়া জিজ্ঞেস করে, শুনেছি দাদু যখন এই ফিল্মে কাজ শুরু করেছিলেন তখন তুমি ছোট ছিলে, কিন্তু হঠাৎ করে কেন তিনি কাজ বন্ধ করে দেন? সিরাল কিছুটা চুপ থেকে বলে, সেই সময় আমার মা মারা গিয়েছিলেন। এরপর হঠাৎ করেই দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়। সিরালের মনে পড়ে সে দেখেছিল তার মায়ের কাটা মাথা একটি ভয়ঙ্কর সত্তার হাতে। এই স্মৃতিতে সে আতঙ্কিত হয়ে বর্তমান সময় ফিরে আসে। সে রিয়াকে বলে, আমি ঠিক কি হয়েছিল সেটা ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু হয়তো এই ফিল্মটা দেখলে তুমি বুঝতে পারবে আমার মায়ের সঙ্গে কি ঘটেছিল। এরপর তারা রিলটি চালু করে। ফিল্মটির নাম প্রকাশ পায় দ্য ম্যান অ্যান্ড দ্য গার্ল। এই নামটাই সেই সত্তার নাম যাকে আমরা আগে দেখেছি। তারা ফিল্মটি দেখতে শুরু করে। রিয়া অভিনয় দেখে বলে, এগুলো খুবই অদ্ভুত আর নকল লাগছে। সিরাল ব্যাখ্যা করে, এটা একটা নীরব চলচ্চিত্র। এখানে দর্শকদের শরীরের ভাষা আর মুখের অভিব্যক্তি দেখে সবকিছু বুঝতে হয়। ফিল্মটি এগোতে থাকে। হঠাৎ করেই সেই ভয়ঙ্কর সত্তার মুখ দেখা যায়। এই মুখটি একদম একই যেটা সিরাল তার মায়ের সাথে ছোটবেলায় দেখেছিল। এবার সিরাল নিশ্চিত হয়ে যায় তার মাকেও এই একই সত্তা হত্যা করেছিল। এই চিন্তায় সে খুবই অস্থির হয়ে পড়ে। সে কিছুক্ষণ বিরতি নেয় এবং রিয়াকে বলে, তুমি ফিল্মের একটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠাও, আমি নিশ্চিত হতে চাই। রিয়া বলে, এভাবে কেন? আমরা তো এটা ডিজিটালাইজ করতে পারি। কিন্তু সিরাল তা মানতে চায় না। এতে রিয়ার মন খারাপ হয়ে যায়। পরের দিন সিরাল আবার ফিল্মের বাকি অংশগুলো দেখতে শুরু করে। হঠাৎ তার মনে হয় কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ভাবে এটা রিয়া, কিন্তু পেছনে তাকাতেই সে দেখে তার মৃত বাবা দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে সে অতীতের স্মৃতিতে হারিয়ে যায়। একবার যখন সে এই রিলটি ছুঁতে গিয়েছিল তখন তার বাবা তাকে চিৎকার করে বকেছিলেন, এমনকি মারধরও করেছিলেন। এইবারও সে দেখে তার বাবা তার দিকে এগিয়ে আসছে, কিন্তু হঠাৎই বোঝা যায় এটা আসলে তার কল্পনা। এদিকে রিয়া চুপি চুপি ফিল্মের কিছু অংশ ইউটিউবে আপলোড করার চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়। ঠিক তখনই সিরাল সেখানে এসে পড়ে। সে খুবই অস্থির ছিল। রিয়া তার কাজের জন্য ক্ষমা চায় এবং তাকে শান্ত করার চেষ্টা করে। এরপর তারা রিলের এডিটিং শেষ করে। এবার আমরা একটি সম্পূর্ণ দৃশ্য দেখি। একটি সুখী পরিবার, বাবা, মা এবং একটি ছেলে। হঠাৎ তারা একটি অদ্ভুত সত্তার উপস্থিতি টের পায়। তারা বুঝতে পারে এটি ম্যানানাঙ্গাল। বাবা তার পরিবারকে বলে, আমি তাকে মোকাবিলা করব, তোমাদের সবাইকে বাঁচিয়ে ফিরে আসব। এর পরের দৃশ্যে তার লড়াই দেখানোর কথা ছিল, কিন্তু হঠাৎই স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায়। এখানে বোঝা যায় পরের ফুটেজটি নেই। সিরাল জানত তার বাবা এই অংশটি খুঁজে পেয়েছিলেন, তাই সে সেটিটি খুঁজতে শুরু করে। এদিকে রিয়া মেশিনটি নিয়ে কাজ করছিল। হঠাৎ করেই মেশিনটি ভেঙে যায়। যদিও সে কোনো জোর প্রয়োগ করেনি। এটা দেখে সিরাল রেগে যায় এবং রিয়ার উপর চিৎকার করে ওঠে। সে বলে সে তার বাবার মতো খারাপ বাবা হতে চায় না, কিন্তু তার আচরণ ঠিক তার বাবার মতোই হয়ে যায়। রিয়া এই আচরণে খুবই অবাক এবং কষ্ট পায়। সে চুপ হয়ে যায়। এরপর সে বলে, আমি অন্য রুম থেকে স্পেয়ার পার্ট নিয়ে আসছি। অন্য স্টোর রুমে ছিল অনেক পুরনো পোশাক এবং ফিল্ম সম্পর্কিত জিনিসপত্র। রিয়া সেখানে স্পেয়ার পার্ট খুঁজতে থাকে। হঠাৎই একটি আলমারি খুলতেই একটি ভয়ঙ্কর পোশাক তার উপর পড়ে যায়। সে ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু পরে বুঝতে পারে এটা আসলে সেই সত্তার কস্টিউম যেটা বহু বছর আগে ফিল্মে ব্যবহার করা হয়েছিল। সে অবাক হয়ে যায়, এত পুরনো একটা জিনিস এখনও এত ভালো অবস্থায় কিভাবে আছে? যুদ্ধের সময় তো অনেক কিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। সে ভয় পেয়ে সিরালকে জিজ্ঞেস করে। সিরাল তাকে শান্ত করতে বলে, হয়তো এটা একটা রিপ্লিকা। কিন্তু ভিতরে ভিতরে সে নিজেও বিভ্রান্ত ছিল, কারণ সে ছোটবেলা থেকেই এই স্টুডিওতে আসছে, কিন্তু এই কস্টিউম সে আগে কখনো দেখেনি। এরপর তারা আবার রিল সেট করতে শুরু করে। ঠিক তখনই জেফ সেখানে আসে এবং বলে, এইভাবে কাজ করলে কমার্শিয়াল শেষ হবে না, ডেডলাইন চলে আসবে। সিরাল তাকে বলে, গিয়ে ডেডলাইন বাড়াও,
আমরা কোথাও যাচ্ছি না। জেফ রেগে যায়। তখন সিরাল তাকে বকাছকা করে এবং সেখান থেকে বের করে দেয়। সে রিয়াকে বলে, ও ইচ্ছে করেই এমন বলছে। সে জানে আমরা কতটা কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের থামানোর জন্যই এসব করছে। সিরালের আসক্তি এতটাই বেড়ে যায় যে মাঝরাতে সে রিয়াকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সে বলে, তাড়াতাড়ি প্রিভিউ প্রস্তুত করো। রুয়েল অ্যাঙ্কেল আসছেন সব দেখতে। এরপর তারা নতুন কিছু ফুটেজ পায়। একজন পুরুষ এবং একজন মেয়ে একটি শিশুর পাশে শুয়ে আছে। শিশুটির বাবা মা তাকে বাঁচানোর চেষ্টা করছে। শিশুটি খুব ভয় পেয়েছে। হঠাৎ সেই ভয়ঙ্কর সত্তার প্রভাব শিশুটির উপর পড়ে এবং শিশুটি ভয়ে মাটিতে পড়ে যায়। এরপর আবার স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায়। এতে সিরাল এবং রিয়া দুজনেই বিরক্ত হয়ে যায়, কারণ শেষ অংশটি এখনও পাওয়া যায়নি। এদিকে বাইরে রুয়েল বসেছিল এবং তার আচরণে স্পষ্টভাবে ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। যখন তাকে ভেতরে ডাকা হয় তখন সে রিলটি হাতে নিয়ে হঠাৎ ভাঙতে শুরু করে। এটা দেখে সিরাল চিৎকার করে ওঠে। তখন সে চিৎকার করে বলে, আমি তোমার বাবাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, এই সিনেমাটা অভিশপ্ত, এটা তোমাদের মেরে ফেলবে। সে আরও বলে, প্রথমে তোমার মা মারা গেল এই ফিল্মের জন্য, তারপর বহু বছর পর আবার যখন কাজ শুরু করল তখন তোমার বাবা মারা গেল এবং এখন তুমি একই কাজ শুরু করেছে। সিরাল তার কথা বিশ্বাস করতে পারে না। তখন রুয়েল তাকে জিজ্ঞেস করে, তুমি কি ম্যানানাঙ্গাল কস্টিউমটা দেখেছ? সিরাল বলে, হ্যাঁ। রুয়েল সঙ্গে সঙ্গে বলে, ওটা নিয়ে আসো। তারা কস্টিউম আনতে যায়, কিন্তু সেটি আর সেখানে নেই। তারা আতঙ্কিত হয়ে চারদিকে খুঁজতে থাকে। হঠাৎই সেই ভয়ঙ্কর সত্তা রুয়েলের সামনে উপস্থিত হয়। এদিকে রিয়া সবকিছু দেখে বিভ্রান্ত হয়ে যায়। সে বুঝতে পারছিল না এই ফিল্মে এমন কি আছে যা এত সিরাল স্টোররুমে রুয়েলকে খুঁজছিল। হঠাৎ সে সেই ভয়ঙ্কর সত্তাকে দেখতে পায়। সে প্রাণ ভয়ে দৌড়ে পালাতে শুরু করে এবং একই সাথে রিয়াকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। রিয়ার কাছে পৌঁছাতেই সে দেখে সেই সত্তা ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু পরের মুহূর্তেই সেটি আবার অদৃশ্য হয়ে যায়। সিরাল রিয়াকে জিজ্ঞেস করে, রিলগুলো কোথায়? রিয়া বলে, জেফ নিয়ে গেছে। এটা শুনে সিরাল ভীষণ রেগে যায় এবং চিৎকার শুরু করে। রিয়া আবারও ক্ষমা চায়, কিন্তু সিরাল চিৎকার করে বলে, দয়া করে চলে যাও। রিয়া সেখান থেকে চলে যায় আর সিরাল একা হয়ে পড়ে। রিয়া তার মাকে ফোন করে। সে বলে, বাবা খুব অদ্ভুত আচরণ করছে। তার মা বলেন, আমি আসছি। এদিকে সিরাল বাথরুমে বসে মদ খাচ্ছিল। হঠাৎ সে দেখে সেই সত্তা, যার শরীরের শুধু উপরের অংশটি দেখা যাচ্ছে। এবার সে ভয় পায় না, বরং সেই সত্তার পিছু নেয়। সত্তাটি তাকে নিয়ে যায় একটি স্ক্রিনিং রুমে। সেখানে একটি রিল পড়েছিল যার উপর লেখা এন্ডিং। সেই সত্তা তাকে ইশারা করে রিলটি চালাতে। সিরাল রিলটি চালায়। সে দেখে একটি ছেলে তার মায়ের মৃতদেহের পাশে বসে আছে। যদিও সত্তাটি তাকে হত্যা করেছিল, তবুও ছেলেটির বাবা তাকে দোষ দিচ্ছে। সে বলছে, তোমার মা তোমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে, আমিও তাকে বাঁচাতে পারিনি। এই দৃশ্যটি সিরালের শৈশবের স্মৃতি ফিরিয়ে আনে। সে মনে করে একদিন তার মা রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। তার বাবা তখন বলেছিল, দেখো, তোমার মা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, ভয় পেও না, ঘুমিয়ে পড়ো। আমি এমন কিছু করব যাতে তোমার মা সব সময় আমাদের সাথে থাকে। এই স্মৃতি তাকে ভেঙে দেয়। হঠাৎ সে বর্তমান সময় ফিরে আসে। সে দেখে সেই সত্তা তার মাথার ওপর দাঁড়িয়ে আছে। সত্তাটি তার মাথায় হাত রেখে বলে, এই কাজ শেষ করো, না হলে আমি তোমাকে মেরে ফেলব। ভয়ে সিরাল বলে, ঠিক আছে, আমি শেষ করব। এদিকে রিয়া বিল্ডিং থেকে বের হওয়ার চেষ্টা করছিল। হঠাৎ সে দেখে জেফ এবং সিকিউরিটি গার্ডের মৃতদেহ পড়ে আছে। সে ভয়ে স্তব্ধ হয়ে যায়। ঠিক সে পেছনে ফিরে দেখে সেই ভয়ঙ্কর সত্তা। সে চিৎকার করে ওঠে এবং স্ক্রিন কালো হয়ে যায়। এরপর কিছু সময় পরে রিয়ার মা সেই একই জায়গায় আসে। তারা যে বাড়িতে থাকত সেটি আসলে আগে একটি পোস্ট অফিস ছিল। সে সেখানে এসে রিয়াকে খুঁজতে থাকে। হঠাৎ সে মাটিতে রিয়ার ব্যাগ দেখতে পায়। সে স্টুডিওর দিকে এগোতে থাকে। ঠিক তখনই সেই সত্তা তার সামনে উপস্থিত হয়। তার চিৎকার শোনা যায় এবং আবারও স্ক্রিন কালো হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় রিয়া একটি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আছে। এতে বোঝা যায় তাকে এখনও হত্যা করা হয়নি। তার সামনে টেবিলের উপর তার মায়ের কাটা মাথা রাখা ছিল। এ দৃশ্য দেখে রিয়া চিৎকার করে ওঠে।
সিরাল সেই চিৎকার শুনে সেখানে আসে, কিন্তু সে তার স্ত্রীর মৃতদেহ দেখে অবাক হয় না, বরং সে শান্তভাবে রিয়াকে বলে, শান্ত হও। এখানেই বোঝা যায় সে এখন পুরোপুরি সেই সত্তার নিয়ন্ত্রণে চলে গেছে। সত্তাটি তার শরীর এবং মন দখল করে নিয়েছে। সে জোর করে ফিল্মটি চালু করে এবং রিয়াকে বলে, এটা তোমার জন্য একটি প্রাইভেট প্রিমিয়ার। এখন বলো, শেষটা কেমন হওয়া উচিত? সত্তা জিতবে না শিশুটি? রিয়া কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না। এটা শুনে সিরাল চিৎকার করে ওঠে, তোমার ফিল্ম স্কুলের জন্য আমি এত টাকা খরচ করেছি, তোমার জন্য আমি আমার স্বপ্ন ছেড়ে দিয়েছি, আর তুমি বলছো তুমি কিছুই জানো না? তার কণ্ঠস্বর অদ্ভুত হয়ে যায়, মনে হচ্ছিল অন্য কেউ তার মাধ্যমে কথা বলছে। রিয়া কাঁদতে থাকে। সিরাল বলে, তুমি আমার কষ্ট অনুভব করবে, তুমি আমার কষ্ট অনুভব করবে রিয়া। স্ক্রিনে সেই ভয়ঙ্কর সত্তা ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে আসছিল। ভয়ে কাঁপতে কাঁপতেতে রিয়া নিজেকে সামলানোর চেষ্টা করে। হঠাৎ করে লাইট নিভে যায়। ঠিক যখন সত্তাটি তাকে আক্রমণ করতে যাচ্ছিল, রিয়া পাশেই থাকা একটি ছুরি তুলে নিয়ে সেটির গায়ে আঘাত করে। সে মনে করে সে সত্তাটিকে মেরে ফেলেছে, কিন্তু আসলে সেটি শুধু আহত হয়েছিল। কিছুক্ষণ পর লাইট আবার জ্বলে ওঠে। রিয়া ধীরে ধীরে সত্তাটির মুখের দিকে হাত বাড়ায়, কিন্তু সে অবাক হয়ে যায়। ওটা কোনো আসল সত্তা নয়, ওটা ছিল একটি কস্টিউম, আর সেই কস্টিউমের ভিতরে ছিল তার নিজের বাবা সিরাল। রিয়া বুঝতে পারে তার বাবা একটি অন্ধকার শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল। সিরাল কষ্টে কষ্টে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সে রিয়াকে বলে, ফিল্মটা পুড়িয়ে ফেলো, এটাই একমাত্র উপায় এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার। সে আরও বলে, এটা স্টেলার অভিশাপ, এই ফিল্মের সাথে জড়িত। অ্যান্ডারসন পরিবারে যে কেউ এই ফিল্ম দেখবে বা এর সাথে জড়িত হবে, সে মারা যাবে। রিয়া কাঁদতে কাঁদতে তার বাবাকে জড়িয়ে ধরে। সিরাল তখন মৃত্যুর সাথে লড়াই করছিল। তার শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। এই মুহূর্তে রিয়াকে শক্ত থাকতে হয়। পোস্ট ক্রেডিট দৃশ্যে আমরা দেখি রিয়া সেই সব ফিল্ম রিল পুড়িয়ে ফেলছে। সে তার বাবার সাথে কাটানো ভালো সময়গুলোর কথা মনে করছে। সে ভাবছিল সবকিছু শেষ হয়েছে, অভিশাপ শেষ হয়েছে। কিন্তু ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। সে দেখে এটি একটি ইউটিউব নোটিফিকেশন। যে ফুটেজগুলো সে আগে আপলোড করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, সেগুলো এখন আপলোড হয়ে গেছে, এবং হাজার হাজার মানুষ ইতিমধ্যেই সেটি দেখে ফেলেছে। রিয়া হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে না এখন কি হবে। অভিশাপ কি এবার দর্শকদের উপর ছড়িয়ে পড়বে, নাকি এটি তার মধ্যে সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্ন এবং রহস্যের মধ্য দিয়েই ফিল্মটি শেষ হয়।